সালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কথায় আছে রাজার দলের রাজকীয় কারবার। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ উৎসাহে দল গঠনের পরপরই কিংস পার্টির খ্যাতি অর্জন করে ফেলেছে এনসিপি। সরকারে না থেকেও সরকারি ক্ষমতা উপভোগ করছেন নেতারা। সরকারি কর্মকর্তাদের বদলি পদোন্নতি হচ্ছে তাদের ইচ্ছায়। চলছে নির্বিঘ্নে চাঁদাবাজি। কেউ গ্রেপ্তার হলে থানায় গিয়ে ছাড়িয়ে আনছেন নেতারা। নিজেদের নির্বাচনী এলাকায় যাচ্ছে সর্বোচ্চ সরকারি বরাদ্দ। তবে এসবের মধ্যেও দল গঠনের 7 মাসে ঠিক জমে উঠছেন এনসিপি। উল্টো দল ছেড়ে যাওয়ার খবর আসছে নিয়মিত, তবে সেটা ঘটছে সংগঠনের মাঝারি বা নিচের সারিতে। উপরের দিকে নেতারা আছেন পহল তবিয়াতে। গত জুলাইয়ে তারা গোপালগঞ্জে সেনা এপিসিতে চড়ে রীতিমতো তাক লাগিয়ে দেন দেশবাসীকে। এরপর দেশের আরো কয়েকটি জায়গায় কড়া সেনা পাহারায় হয় সমাবেশ। এবার বিদেশেও তাদের গানমান পাহারায় ঘোরাফেরা করার খবর এসেছে। সব মিলিয়ে সরকারের না থেকেও মন্ত্রী এমপিদের চেয়ে বেশি নিরাপত্তা পাওয়ার রেকর্ড করেছেন কিংস পার্টির তরুণ তুর্কিরা। প্রশ্ন উঠেছে, যে দলটির বেশিরভাগ নেতা মাত্র 14 মাস আগে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের কেন বেহুলার বাসরঘর বানিয়ে জীবন কাটাতে হচ্ছে? দেশে বিদেশে নিরাপত্তার চাদর মুড়িয়ে কতদিনই বা কাটবে তাদের? আবার এতদিন ধরে নিয়মিত সংবাদ মাধ্যমকে হুমকি দিচ্ছিলেন এনসিপি নেতারা। এবার তাদেরকেই সাংবাদিকেরা বয়কট করেছেন। এর পরিণতি বা কি হতে যাচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগ সরকার পতনের প্রায় 7 মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। নাহিদ ইসলামের নেতৃত্বে 28শে ফেব্রুয়ারি যাত্রা শুরু করা দলটির পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থন কারো অজানা নয়। প্রধান উপদেষ্টা নিজেও উৎসাহ দেওয়ার বিষয়টি নিয়ে লুকোচুরি করেননি। জানুয়ারির শেষ দিকে যুক্তরাজ্যের ফিনান্সিয়াল টাইমসে তিনি আগাম ঘোষণাও দেন। নিয়োগকর্তা ছাত্রদের প্রসঙ্গ তুলে বলেন, তাদের কোনো সুযোগ নেই, এমনকি সংসদে তাদের একটিও আসন থাকবে না। কেন? কারণ কেউ তাদেরকে চেনে না। সেই অচেনা নেতাদের একটি দল গঠনের জন্য সর্বোচ্চ সরকারি সুবিধা তিনি দিয়েছিলেন। এর 1 মাসের মধ্যে আসে এনসিপি গঠনের ঘোষণা। দলটির সঙ্গে অন্তর্বর্তী সরকারের গভীর সম্পর্ক কখনোই গোপন থাকেনি, বরং বিভিন্ন সময় তাদের সহযোগিতায় যমুনা এবং শাহবাগে মঞ্চস্থ হয় নানা নাটক। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সহ বিভিন্ন ইস্যুতে হাতে হাত রেখে চলছে সরকার ও এনসিপি। সচিবালয় সহ সরকারি গুরুত্বপূর্ণ সব জায়গায় দলটির নেতাদের দাপট শুরু থেকেই প্রকাশ্য। এমনকি চাঁদাবাজিতে জড়ানো নেতাকর্মীদের ছাড়াতে থানায় ছুটতে দেখা যায় শীর্ষ নেতাদের। এমন অবস্থায় কিংস পার্টির পরিচিতি পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি দলটির। তবে এই পরিচিতি দলের নেতাদের সরকারে প্রভাব বাড়ালেও মাঠের অর্জন বলতে গেলে শূন্য। মাত্র 7 মাসই একটি নাম সর্বস্ব দলে পরিণত হয়েছে ডক্টর ইউনূসের স্বপ্নের বাতিঘর। সবশেষ জাকসুর মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে হয়েছে তাদের ভরাডুবি। জনবিচ্ছিন্নতার গভীরে পৌঁছালেও নেতাদের প্রভাবের কোনো শেষ নেই। সেই সঙ্গে দিনকে দিন তাদের ঘিরে বাড়ছে নিরাপত্তার জাল। এনসিপি নেতারা 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ করতে গিয়ে প্রচন্ড প্রতিরোধের মুখে পড়েন। তখন দেখা যায় বাংলাদেশের ইতিহাসের অভাবিত দৃশ্য। নিয়মিত বিরোধীতে সেনাবাহিনীকে বিষোদ্গার করা এনসিপি নেতারা সেদিন সুরসুর করে চলে বসেন সেনা এপিসিতে। এরপর বিকল্প রাস্তায় গোপালগঞ্জ ছাড়েন। অন্যদিকে সেদিন গোপালগঞ্জে গুলিতে প্রাণ হারান 5 জন। যুদ্ধের অস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের উপর সেনাবাহিনীর চড়াও হওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনেও। আর সেই দৃশ্য রাজধানীর কন্ট্রোল রুম থেকে জুসের গ্লাসে চুমুক দিতে দিতে উপভোগ করেন সরকারের কয়েকজন উপদেষ্টা। গর্বিত ভঙ্গিতে সে ছবি আবার ফেসবুকে পোস্ট করেন বহুল বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ। গোপালগঞ্জের পর কক্সবাজার, চট্টগ্রাম সহ কয়েকটি জেলায় নজিরবিহীন সেনা নিরাপত্তায় সমাবেশ করে এনসিপি। সব জায়গাতেই এপিসির উপস্থিতি দেখা যায়। রাতারাতি এনসিপির এবং এপিসি পরিণত হয় সমর্থক শব্দে। দলটির জনবিচ্ছিন্নতা কোথায় গিয়ে পৌঁছেছে সেই প্রশ্ন তখন থেকে ঘুরপাক খাচ্ছে সারা দেশে। দর্শক, কয়েক মাস ধরে দেশের মাটিতে এক ধরনের আতঙ্কের জীবন পার করছেন কিংস পার্টি নেতারা। এখন দেশের বাইরেও তৈরি হয়েছে একই পরিস্থিতি। বিশেষ করে 1 মাসের মধ্যে লন্ডন ও নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতা কর্মীদের তোপের মুখে পড়েন এনসিপি এবং দলটির ঘনিষ্ঠ উপদেষ্টারা। বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে গিয়ে নিউ ইয়র্কে এনসিপির আক্তার হোসেন এবং তাসনিম যারা নজিরবিহীন বিক্ষোভের সম্মুখীন হন। বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্তার হোসেনকে স্বৈরাচারের দোসর, কিলার আখ্যা দিয়ে একের পর এক ডিম ছোড়েন। হুড়াহুড়ি করে সবাই গাড়িতে উঠেও রক্ষা পায়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন। তারা জয় বাংলা সহ বিভিন্ন স্লোগানও দেয়।
এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে ডক্টর ইউনূসের সফর সঙ্গীতে যাওয়ার পথ করে দেয়। দর্শক, নিউ ইয়র্কে এবারও বিশাল সফর সঙ্গীর বহন নিয়ে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। বিষয়টি নিয়ে প্রচন্ড সমালোচনার মুখে তার প্রেস টিম দাবি করে এই বহরের বড় অংশই ছিলেন নিরাপত্তা কর্মী। আওয়ামী লীগের বিক্ষোভের আশঙ্কা মাথায় রেখে নিরাপত্তা কর্মীর দল ভারী করা হয়েছিল। তবে পত্রিকার খবর থেকে জানা যাচ্ছে সরকারি নিরাপত্তা কর্মীর বিশাল বহরও এনসিপির দুই নেতাকে আশ্বস্ত করতে পারেনি। তারা আলাদাভাবে নিয়োগ দেন প্রাইভেট গানম্যান। সমকালের এক প্রতিবেদনে জানানো হয়, আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র সফরে এনসিপির শীর্ষ দুই নেতার বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ছিল। 2 সহস্র দেহরক্ষী নিয়োগ দেওয়া হয়। 3 দিনে আক্তার হোসেন ও তাসলিম জারার নিরাপত্তায় গানম্যান রাখতে খরচ হয় প্রায় 6 লাখ টাকা। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা এই খরচ বহন করেছেন। প্রোটেক্টর নামের একটি অ্যাপের মাধ্যমে 2 গানম্যান ভাড়া করা হয়। প্রতিবেদনে বলা হয়, পুরো সফরে নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করেন এনসিপির 2 নেতা। হোটেলের লবিতে সার্বক্ষণিক ডায়াসপোরা অ্যালায়েন্সের নেতাকর্মীরা অবস্থান নেন। তবে জাতিসংঘ সদর দপ্তর সহ রাষ্ট্রীয় সফরের আওতাধীন অনুষ্ঠানের সময় গানম্যান ছিল না। দর্শক, বিমানবন্দরে হেনস্থার পর জ্যাকসন হাইটস ও টাইম স্কয়ার সহ বিভিন্ন জায়গায় আক্তারের ঘুরে বেড়ানোর ভিডিও পোস্ট করে পাল্টা জবাব দিতে চেয়েছে এনসিপি। তবে এখন জানা যাচ্ছে এসব ঘোরাঘুরি করার সময় তার আশেপাশে ছিল গানম্যানের নজরদারি। সমকালের প্রতিবেদনে বলা হয়, আক্তার ও যারা নিউ ইয়র্কের বেশ কিছু জায়গায় যান। নিউ ইয়র্কে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের একটি মতবিনিময় সভা হয়, সেখানে আক্তার হোসেন ও তাসনিম যারা অংশ নেন। এছাড়া নিউ ইয়র্কের হাডসনে স্টর্ম কিং আর্টস সেন্টার পরিদর্শনে যান এনসিপি নেতারা। হোটেলে অবস্থান থেকে শুরু করে এসব অনুষ্ঠানে এবং ঘোরাঘুরি করার সময় তাদের সঙ্গে ছিল ওই গানম্যান। এনসিপির অভিযোগ, বিমানবন্দরের ঘটনায় প্রমাণ হয়েছে সরকার তাদের নেতাদের নিরাপত্তা দিতে পারেনি। এ কারণেই অর্থ খরচ করে 2 নেতার জন্য প্রাইভেট গানম্যান ভাড়া করা হয়। নিউ ইয়র্কের এনসিপি নেতা তারিক আদনান মুন সমকালকে বলেন, প্রধান উপদেষ্টা সহ অন্যরা নিরাপদে বিমানবন্দর ছাড়লেও রাজনৈতিক নেতৃত্বে নিরাপত্তা নিশ্চিতে সঠিক ব্যবস্থা নিতে পারেনি সরকার। তথ্য আদান প্রদানে স্পষ্ট ঘাটতি ছিল। আমরা এজন্য নেতাদের সঙ্গে থেকেছি যাতে অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। অর্থাৎ নিউ ইয়র্কে নিজেদের দলের নেতাকর্মীরাও পাহারা দিয়েছেন আক্তার এবং জারাকে। এর সঙ্গে ভাড়াটে বন্দুকধারীও রাখা হয়েছিল। প্রশ্ন হলো, এত নিরাপত্তার বন্দোবস্ত কেন করতে হচ্ছে জুলাই আন্দোলনের নেতাদের সুরক্ষার জন্য? রাজনীতির ময়দানে এমন নিরাপত্তা আয়োজনের মাধ্যমে মানুষের কাছে কতটা পৌঁছাতে পারছে এনসিপি? দিনে দিনে বেড়ে চলা জনবিচ্ছিন্নতা তাদের কোথায় ঠেলে দিচ্ছে? দর্শক, এনসিপির জনবিচ্ছিন্নতার প্রমাণ আরো স্পষ্ট হয়েছে আক্তার এবং যারা ঢাকায় ফেরার পর। তাদের ঘিরে থাকা নেতাকর্মীরা সংবাদকর্মীদের উপরে চড়াও হন। এর জেরে 2 নেতার বক্তব্য বয়কট করেন সাংবাদিকরা। দল গঠনের পর নিয়মিত সংবাদ মাধ্যমকে হুমকি দিয়ে যাচ্ছেন কিংস পার্টি নেতারা। বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম এরই মধ্যে এ বিষয়ে পরিচিত হয়ে উঠেছেন। তবে দল গঠন হওয়ার পর এই প্রথম এনসিপি নেতাদের সংবাদ বর্জন করলেন সাংবাদিকেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দেশে ফিরে বিএনপি নেতা হুমায়ুন কবির ভিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। সেখানে আক্তার হোসেন ও তাসনিম জারার জন্য ফুল নিয়ে অবস্থান করছিলেন এনসিপির কিছু নেতাকর্মী। হুমায়ুন কবিরের বক্তব্যের মধ্যে তারা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিতে শুরু করেন। তখন সাংবাদিকরা উচ্চ স্বরে স্লোগান না দেওয়ার অনুরোধ করা মাত্র তেরে যান এনসিপি নেতাকর্মীরা। এরপর সাংবাদিকেরা আক্তার হোসেন ও তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন। কয়েক নেতা তাদের ফেরানোর চেষ্টা করেও সফল হননি। মাত্র কয়েক মাস আগে এমন ঘটনা ঘটলে এনসিপি নেতারা রাজুতে আয়ের ডাক দিয়ে সংবাদ মাধ্যম গুড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। তবে এতদিনে অনেকটা গড়িয়েছে যমুনার জল। তাই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে এনসিপি। এতে বলা হয়, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে, যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয়। এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এই বিবৃতির মতো অতীতে বহু বিবৃতি দেখা গেছে এনসিপির। বিভিন্ন ঘটনায় তদন্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে সেই প্রতিশ্রুতি হারিয়ে গেছে কালের গর্ভে। নিজ দলের নারী নেতা সহকর্মীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেও প্রতিকার পাননি। উল্টো তাকে দল ছাড়তে হয়েছে। এবারে বিবৃতির ভাগ্য যে একই হবে তার চোখ বন্ধ করে বলা যায়। শেষে এপিসি এবং বিদেশে গানম্যান নিয়ে চলা এনসিপি নেতাদের রাজনৈতিক ভাগ্য যে ওই বিবৃতির মতোই হতে যাচ্ছে তা নিয়ে কি কোনো সংশয় আছে এখন এ পর্যন্ত? এই মুহূর্তে আপনার যারা আমার কথা শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন তাদের সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা রইল। আজকে আপনারা
পত্রিকার বিভিন্ন নিউজ দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ফটোকার্ড দেখতে পাচ্ছেন যে আমাদের সেনা প্রধান ইন্ডিয়াতে যাচ্ছে। আমার থাম্বেলটা দেখেও বুঝতে পারছেন যে এই বিষয়টা নিয়ে আলোচনা করে সেনাপ্রধান ইন্ডিয়া যাচ্ছেন। তো ইন্ডিয়াতে যাচ্ছেন আসলে হচ্ছে যে ইন্ডিয়াতে 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সম্ভবত এটা সম্মেলন আছে, যেটা হচ্ছে যে বিশ্বের যেই 30টা দেশ থেকে শান্তিরক্ষী মিশনে সৈন্য যায় তাদেরকে নিয়ে একটা বিশাল সম্মেলনের আয়োজন করেছে। সেটার হোস্ট হচ্ছে যে ইন্ডিয়া। তো সেই হিসাবে আপনার বিভিন্ন দেশের সেনাপ্রধানরা যেহেতু আসবেন বা বড় বড় অফিসাররা আসবেন, সেহেতু আমাদের দেশের সেনাপ্রধানও ইন্ডিয়াতে যেতে পারেন। পারেন বলছে এই জন্য যে এখন এটা আসলে বিচার বিবেচনা করবে ইন্ডিয়ান গভর্নমেন্ট, শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে, যে ইন্ডিয়ার গভর্নমেন্ট আমাদের এই সেনাপ্রধানকে আসলে যেতে দিবেন কিনা, যেতে দিবেন কিনা বলতে মানে ওনার ইন্ডিয়াতে আসতে দেবেন কিনা, নাকি ইন্ডিয়া নাকি বাংলাদেশকে বলা হবে যে সেনাপ্রধান ছাড়া অন্য কাউকে পাঠাও। যেটার যে কোনো একটা কিছু ঘটতে পারে। সরকার এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বর্তমান ইউনিসীয় গভর্নমেন্টের দখলদার সরকার, তারা কি করবে? তারা করবে কি, যদি কোনো অবস্থায় ইন্ডিয়া যদি আমাদের এই সেনাপ্রধানকে ইন্ডিয়াতে যাওয়ার অনুমতি না দেন, তখন এই ইউনিসীয় গভর্নমেন্ট তারা সবার কাছে, আমাদের সকলের কাছে বলবেন যে ভাই এই আমরা তো আসলে এখানে মিটিং এ সেনাপ্রধান যাওয়ার কোনো প্রয়োজন নাই, তাই আমরা একজন অফিসার পাঠাইছি, কারণ এখানে এইসব মিটিং এ এত বড় সেনাপ্রধান যায় কি লাভ, হইতে পারে। আর যদি সেনাপ্রধান যাইতে পারে তাহলে এবার এদিকে আবার ব্যাপক গুঞ্জন শুরু হবে কি হচ্ছে। তবে একটা জিনিস আমার যতটুকু মনে হয়, হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে দেখেন বর্তমান সরকার সেনাপ্রধানকে হয়তো পাঠাইতে পারে, যদি ইন্ডিয়া রাজি হয় তাহলে সেনাপ্রধানকেই পাঠাবে। তার কারণ কি জানেন, ওই যে জামাতের বৃহৎ ফকিন্নি নেতা তিনি বলেছিলেন যে 50 লক্ষ যুবক রেডি, ওনারা গাজবাতুল কিন্দ করবেন, কিন্তু উনি জানেন না যে 50 লক্ষ রাইফেলও সারা বাংলাদেশে নাই, সমস্ত বাহিনী বৈধ অবৈধ সব অস্ত্র মিলে 50 লক্ষ নাই। এরপরে গাজবাতুল হিন্দ করতে যাবেন, আর ইন্ডিয়া পারমাণবিক শক্তিধর দেশ, ওরা বৈশা থাকবে যে ভাইয়া আপনারা আসেন আমাদেরকে কচু কাটা করেন, আমরা বসে আছি, আপনাদের গাজবাতুল হিন্দ করেন। তো এই বিষয়ে হয়তো মাপ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আমাদের সেনাপ্রধানরে পাঠাইতে পারেন যে সেনাপ্রধান সাহেব প্লিজ আপনি একটু যান, যে এটা ক্ষমা প্রার্থনা করে আসেন, যেগুলো যা হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে বর্তমানে এই যে খাদ্য সংকট চলছে, যেটা আপনাদেরকে স্বীকার করবে না এখন, তার কারণ হচ্ছে যে শেখ হাসিনার সরকারের সময়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সময় খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছিল আমাদের দেশ, সব গোডাউন সবকিছুতে খাদ্য ছিল, যার কারণে এখনো টিসিবি থেকে অন্যান্য যেসব মাল বেড়ে আপনারা দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সে নাম আছে, চাউলের বস্তা, ডাউলের বস্তা, তেলের বস্তা, সব জায়গায় সেটা আসলে শেষ হয়ে আসছে। শেষ 1 বছর যাবত কোনো আমদানি নেই, উৎপাদন নাই, আমদানি নেই, কোনো কিছুই নেই। সুতরাং এই খাদ্যদ্রব্য যখন শেষ হয়ে আসছে, এর মধ্যে ইন্ডিয়াও আপনার চাউল দিবে না, এটা আরো 3 মাস আগে বলছে। আমার একটা ভিডিওতে আছে 3-4 মাস আগে, যা আমি বলেছিলাম তখন অনেকে বলেছিলেন ফাউল কথা বলি। তো ওখান থেকে যেহেতু চাউল ডাল কিছুই দিবে না, এখন আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী, খাদ্য উপদেষ্টা, উনি কি বললেন জানেন, যে দেখেন পার্শ্ববর্তী রাষ্ট্র তো আমাদেরকে দিচ্ছে না, চাউল দিবে না বলে দিয়েছে, আমরা বিভিন্ন জায়গা থেকে চিন্তা করছি আনার। এইরকম অনেকবার হয়েছে, অনেক জায়গা থেকে আনার চেষ্টা করেছে। ভিয়েতনাম প্রচুর দাম, যে চাউল ইন্ডিয়া 60 টাকায় দেয়, ভিয়েতনাম ওইটা 90 টাকায় দেয়। আপনাদের এক্সাম্পল বলতেছি, মায়ানমার তো আপনাদের দিবেই না। মায়ানমারের সেনাপ্রধান বলছে যে আপনাদের অফিসাররা সন্ত্রাসী গ্রুপগুলোকে উস্কানি দিয়ে, টাকা পয়সা, অর্থ, বন্দুক দিয়ে বার্মার ভিতরে পাঠাচ্ছেন গোলাগুলি করতে, রোহিঙ্গা ক্যাম্পে আপনারাই ট্রেনিং দেওয়াচ্ছেন, আপনাদের সেনাবাহিনী ভেতরে যাইয়া, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে যাইয়া গোলাগুলি করতেছেন, ক্যাম্প বলতে আরাকান রাজ্যে যাইয়া। সুতরাং মায়ানমারের সাথে একটা পেচ কি আছে, এরপরে আনবেন কার থেকে? সমস্যা তো আছে। চাল উৎপাদনকারী দেশ আরো আছে, কিন্তু ইন্ডিয়ার চেয়ে সস্তায় কেউ দিতে পারে। পাকিস্তান থেকে, পাকিস্তান তো নিজেই খাইতে পায়। আর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় যেই জঙ্গি নেতা এরদোয়ান, উনি আটার জন্য এখন পায়ে ধরতেছে ইন্ডিয়ার। অবস্থা কিন্তু চতুর্দিকেই খারাপ। তো এখন আমাদের এই সেনাপ্রধান আসলে যাইতে পারেন কিনা
বা গেলে ওখানে কি হয়, কার কার পায়ে ধরেন উনি, এটা এখন দেখার বিষয়। আর অনেকেই এই মুহূর্তে বলা শুরু করেছেন যদি যায় হয়তো শেখ হাসিনার সাথে আলাপ হয়ে যেতে পারে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। তো আমি বলি আওয়ামী লীগ আর শেখ হাসিনা এই সেনা ক্যাম্পের বা সেনাবাহিনীর কাঁধে ভর দিয়া আজ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আসে নাই, সরকারও গঠন করে নাই। সুতরাং এইসব সেনাবাহিনী আর সেনাপ্রধানকে আওয়ামী লীগ 2 পয়সার দামও দেয় না, তাদের কাঁধে ভর দিয়ে আসতে হবে। আর এই বিএনপি জামাতে আপনাদের বলি, আপনারা এতদিন আমাদেরকে বলতেন না যে আমরা পুলিশ নিয়ে আসি, আমরা ছাত্রলীগ আওয়ামী লীগ পুলিশ বিহীন আসতে, তো আর এখন আপনারা 36 দল মিলে এক হয়েছেন, পুলিশ বিডিআর তো আছে, লগে আবার সেনাবাহিনীকেও নিছেন। এখন আপনাদেরকে একটা ওপেন চ্যালেঞ্জ দেই, পুলিশ থাকুক, সেনাবাহিনীকে ফিরে যেতে বলেন, এরপর আপনারা কয়দিন টিকেন। আর আমার ছাত্রলীগের ভাই বোন, যুবলীগের ভাই বোন, আওয়ামী পরিবারের ভাই বোনকে কি বলে জানেন? আসলে ওই পুলিশ মারলে কোনো মামলা হবে না। তার কারণ হচ্ছে এর আগে 3,500 পুলিশ মাইরা ফেলাইছে, সেটার ইন্ডিউনিটি পাইছে। এরপরও পুলিশের শিক্ষা নেই, পুলিশ বরং আমরা পুলিশ হত্যার বিচার চাই। পুলিশ এখন আমাদের এই হত্যা করে জায়গায় জায়গায়, পুলিশ এখন আমাদের এই বাধা দেয়, আমাদের এই ধরে। পুলিশ তার ভাই বোন বন্ধু যারা মরছে তাদের প্রতি তাদের কোনো সিম্পিতি নেই। তারা হচ্ছে যে কারাপ্টেড পুলিশ। পুলিশ যেমন কারো মা বাবা ভাই বোন হয় না, পুলিশ কারো বন্ধুও হয় না, এটা একটা কথাই আছে না। সব পুলিশ মারলে কোনো কিছুই হবে না, পুলিশ মারলে কোনো ইয়ে নাই। কারণ হচ্ছে যে ওই যে কচি খাইলে গুণা আছে, জুনা খাইলে গুণা নাই, হুজুরেরা বলে না, ঠিক ওই রকম। অন্য কাউরে মারলে আপনার মামলা খাইতে পারেন, পুলিশ মারলে মামলা নাই। আর যারা হত্যা মামলা টামলা খাইছেন তাদের অবস্থা এখন আমি কি বলবো, যে বর্তমানে বাংলাদেশে চুরির মামলা যদি হয় আপনার বিরুদ্ধে, আপনার চিন্তার বিষয় যে চুরির মামলা হয়েছে, এটা একটা চিন্তার বিষয়। কিন্তু হত্যা মামলা এটা ভাই মুড়ি মুরগি হয়ে গেছে, এই মামলা দিতেই থাকুক, কিচ্ছু হবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাদের সকলকে সাথে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।